ঢুকে তারে আর জীবিত বের করে না। লাখ খানিকের মতো সে টাকা খরচ হয়েছে, কিন্তু তারপরেও তো আমরা আমাদের নাতিনকে বাঁচাতে পারি না। আমার মেয়ের কথা মিশার সামনে আনতেই পারি, আমার খুব কষ্টের একটা মেয়ে। কত কষ্ট পাইলে ও ছোট মানুষ, এত কষ্ট কে পাইলে। হামে সন্তানহারা পরিবারগুলোতে শুধুই হাহাকার। 4 জেলায় আরও 7 শিশুর মৃত্যু। ক্যাম্পেইনে বাদ পড়াদেরও টিকা দেওয়ার কথা জানালেন মন্ত্রী। এখন আমরা মাইকিং করতেছি প্রত্যেকটা এলাকায়, যারা ভ্যাকসিন পায় না, টার্গেটেড এরিয়ার বাইরে যেসব বেবিরা আছে তাদেরকে ডেকে এনে আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করতেছি। খানাখন্দ, যানজট আর সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় নাকাল উত্তরখান দক্ষিণখানবাসী। ভোগান্তি বাড়াচ্ছে সড়ক ও ড্রেনেজ সংস্কারের ধীর গতি। এই এলাকায় দুর্ভোগের কথা আর কি বলবো, একটু বর্ষা হলেই হাঁটু পানি। ভালোভাবে সুন্দরভাবে ড্রেন রাস্তাটা করে দেয়, আমরা পানিতে ডুবে থাকি। সবসময় এখানে কাজটা শুরু করা হয়, কিন্তু কোনো সময় কাজের ডেস্টিনেশনে পৌঁছাতে পারে না। মানুষজন যাইতে পারে না, একটা রুগী যাইতে পারে না, একটা মানুষ যাইতে পারে না, রাস্তার কি অবস্থা দেন। একনেকে পদ্মা ব্যারেজ প্রকল্পের পর্যালোচনা। 33,500 কোটি টাকা খরচে 2 কিলোমিটার দৈর্ঘ্যের বাঁধ নির্মাণের পরিকল্পনা। চলছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ। বিএনপি এবং জামায়াত এনসিপি পন্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। সরকারের 3 মাসের মাথায় মন্ত্রিসভার আকার বৃদ্ধির গুঞ্জন। মন্ত্রী প্রতিমন্ত্রী হওয়ার আলোচনায় 8 নেতা। পুনর্বণ্টন হতে পারে দপ্তর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা। সাগরে লঘুচাপের প্রভাবে বিভিন্ন জেলায় থেমে থেমে ভারী বৃষ্টি। কোথাও কোথাও জলাবদ্ধতায় জনভোগান্তি। 1 ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি থাকলে রাস্তা দিয়ে আড়ন যায় না, হাঁটু পানি। এই ব্যাগ কি ব্যাগ প্রিয়ম শরৎ চলে ড্রেন রাস্তায় হাঁটু পানি। এমনি দিয়ে তো বাচ্চা শরীর সব ভিজা শেষ, বাচ্চা অসুস্থ হয়ে যাইতেছে। ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস ঘিরে তোলপাড়। শহরে শহরে শিক্ষার্থীদের বিক্ষোভ। অভিযোগ, বিজেপি শাসিত রাজ্য থেকেই বারবার ঘটছে এমনটা। बार बार नीट का पेपर लीक हो जा रहा है, सरकार क्या कर रही है? जिस तरीके से पेपर लीक हो रहा है उसके खिलाफ आज हम लोग यहाँ प्रोटेस्ट कर रहे हैं एसएफआई के तरफ से। जी जान से मैंने पढ़ाई की थी और वो हमारा एक क्षण में बर्बाद हो गया। पता चला कि पेपर है जो कैंसिल हो गया, लीक। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। দেশে হাম ও উপসর্গ কিছুতেই ঠেকানো যাচ্ছে না মৃত্যু। প্রতিদিনই প্রাণ যাচ্ছে শিশুদের। থামছে না সন্তানহারা বাবা মায়ের কান্না। সান্ত্বনা দেওয়ার ভাষা নেই স্বজনদেরও। দেশজুড়ে ছোঁয়াচে রোগটির প্রাদুর্ভাবে নাকাল ছোট্ট শিশুরা। আমার মেয়ের কথা সামনে মনে করলেই কান্দ নেই। আমি আমার মেয়ের কথা মিশার সামনে আনতেই পারি, আমার খুব কষ্টের একটা মেয়ে। বরগুনা সদরের উত্তর লাকুরতলা গ্রামের রবিউল সাথী দম্পতি। বিয়ের 4 বছর পর কোল আলো করে আসে এক কন্যা সন্তান। কিছুদিন জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসা দেয়া হয় নিউমোনিয়ার। দ্বিতীয়বার অসুস্থ হলে হামের উপসর্গ আর অবস্থার অবনতি দেখে বরিশাল শেরেবাংলা মেডিকেলে পাঠান চিকিৎসকরা। কিন্তু বাঁচানো যায়নি ছোট্ট ফাতেমাকে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে অসীম শূন্যতা। ভর্তি দেওয়ার পর কয় হামের লক্ষণ বলার পরে বরিশাল রেফার করছে। এই জায়গায় নিয়ে গেছি। নেওয়ার পরে 6 দিন ছিলাম। 6 দিনের দিন আমার বাচ্চা মারা গেছে। যে কিভাবে মরলে, ও কি কয়ে গেলে, কত কষ্ট পাইলে ও ছোট মানুষ, এত কষ্ট কে পাইলে। পাশের গ্রামের জাকির ময়না দম্পতির 13 মাস বয়সী সন্তান জুরাইসও পাড়ি জমিয়েছে না ফেরার দেশে। প্রচণ্ড জ্বর নিয়ে বরগুনা সদর হাসপাতালে 8 দিন চিকিৎসার পর পাঠানো হয় বরিশালে। সেখান থেকে ঢাকায় নিতে বলেন চিকিৎসকরা। শেষমেশ সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যায় হামে আক্রান্ত শিশুটি।
আমরা বলছি ঢাকা বরিশাল নিয়ে যাম, সে বলছে না এই জায়গায় সুস্থ হইবে। পরে যখন 8 দিন বয়স হয়ে গেছে ওই সময় বেশি অসুস্থ হয়ে গেছে, শ্বাস বাড়ছে, গায়ে র্যাশ উঠছে। আমার যে লক্ষণগুলো সবকিছুই তারে সে দেখছে নিজের চোখে, হেয়ে পর সে ব্যবস্থা করতে পারে নাই। হেয়ে পর ঢাকাতে মৃত্যুর পরে জানা গেছে যে হাম হয়েছে। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটে বাঁচানো যায়নি চাঁদপুরের ফরিদগঞ্জের 4 মাস বয়সী নুসাইবাকেও। টানা 12 দিন চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন ছিল হামে আক্রান্ত শিশুটি। গত 28 এপ্রিল মৃত্যু হয় নুসাইবার। বাবা প্রবাসে থাকায় সন্তানহারা মাকে আগলে রাখছেন স্বজনরা। আইসিইউ যারা ঢুকে তারে আর জীবিত বের করে না। 2টা বা 3টা বাচ্চারা দেখছি জীবিত বের করছে, আর সবগুলো বাচ্চা মৃত। আইসিইউর ভিতরে থেকেও তো আমাদের প্রায় এই লাখ খানিকের মতো টাকা খরচ হয়েছে, কিন্তু তারপরেও তো আমরা আমাদের নাতিনকে বাঁচাতে পারি না। এই নানাদপুরের লেগে কত কিছু করছে, আর এই নানাদপুর গেছে গিয়া আমার নাতিনরা আমি জানাফানা করে চিকিৎসা করাইছি, পারলাম না তো 4 লাখ টাকার মতো খরচ হয়েছে, সিটাঙ্গে নিয়েছি, চাঁদপুরে নিয়েছি। কোথাও রাখতাম, যদি আমি ঠেকাটা দিত তাহলে আমার নাতিনটা কোথাও না আল্লাহ বাচ্চা থাকতে বলে। দেশে ছোঁয়াচে এই রোগটিতে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। প্রতিদিনই কোল খালি হচ্ছে মায়েদের। এমন অবস্থায় অভিভাবকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। 5 তারিখ থেকেই আমাদের এখানে টিকা কার্যক্রম শুরু হয়েছে, যদিও 5 তারিখ থেকে, বাট আমরা তার আগে থেকেই টিকা কার্যক্রম শুরু করেছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল 97,000-এর মতো, আমরা প্রায় 95%, 96% বাচ্চার মতো আমরা টিকাতে আওতায় নিয়ে আসতে পেরেছি। খিচুড়ি থাকে বা শিশু খেতে পারে না বা সবকিছু বমি করে ফেলে দেয়, এরকম কিছু বিপজ্জনক লক্ষণ থাকলে তাহলে আমরা বলি যে হাসপাতালে নিয়ে আসতে, সঠিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করতে। স্বাস্থ্য বিভাগের হিসাবে প্রাদুর্ভাব শুরুর পর হাম ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত প্রাণ গেছে 4 শতাধিক মানুষের, যাদের বেশিরভাগই শিশু। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, হামের প্রকোপ নিয়ে রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে চলছে ব্রিফিং। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এমনকি যারা নিয়মিত এপিআই এর আওতায় ইতিপূর্বে 2 ডোজ পেয়েছে হাম রুবেলাটি, তারাও যেন এই ক্যাম্পেইনের আওতায় টিকাটি গ্রহণ করে। এবং তবেই এই ক্যাম্পেইনের সময় আমরা যেটা লক্ষ্য করছি যে নির্ধারিত বয়সসীমার বাইরেও কিন্তু কাছাকাছি বয়সসীমার অনেকেই এসে টিকা নিতে এসেছেন, তাদেরকেও কিন্তু আমরা যতটুকু সম্ভব আমরা টিকা দিয়ে দিয়েছি। আপনারা জানেন যে হাম নির্মূল এবং সংক্রমণ নিয়ন্ত্রণে আমরা প্রায় 95% শিশুকে টিকার আওতায় ইতিমধ্যে এনে ফেলেছি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্যাম্পেইনের জন্য। এবং এই লক্ষ্যে যে অংশটুকু বাকি আছে সেটির জন্য কিন্তু আপনারা জানেন যে একটি RCM পদ্ধতি আছে, র্যাপিড কনভেনিয়েন্ট মনিটরিং। এর মাধ্যমে যারা বঞ্চিত তাদেরকে শনাক্ত করে দ্রুত আমরা আমাদের কাভারেজের মধ্যে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং দেশব্যাপী আপনারা ইতিপূর্বে যখন ক্যাম্পেইনটি শুরু হয়েছিল সেই সময় থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে, যেমন পোস্টার, লিফলেট, ইনফোগ্রাফিক, ভিডিও বার্তা, টক শো, টেলিভিশন স্ক্রলিং এর মাধ্যমে কিন্তু প্রচার প্রচারণা চালিয়েছে এবং এগুলো অনেকগুলোই এখনো চলমান আছে। এছাড়াও কিন্তু আপনার সুবিধাবঞ্চিত এলাকাগুলোতে আমরা গভীর মনোনিবেশ করেছি এবং কয়েকটি জায়গায় কিন্তু আমরা মোবাইল টিকাদান টিমও অলরেডি গঠন করে কাজ শুরু হয়েছে, বিশেষ করে উত্তর দক্ষিণ, ঢাকা উত্তর দক্ষিণ, গাজীপুর এবং চট্টগ্রাম অঞ্চলে। এবং পাশাপাশি আমরা যে আমাদের যে ইপিআই সম্প্রসারিত ইপিআই কর্মসূচি, যেটি টিকাদান রুটিন টিকাদান কর্মসূচি, সেটির জন্য কিন্তু নিয়মিত কার্যক্রমের আওতায় যে শিশুদের যেটি 9 মাস এবং 15 মাস বয়সের পরে হাম রুবেলা টিকা, এটি গুরুত্বপূর্ণ। প্রায় সকল টিকা সরবরাহের মধ্যে দিয়ে কিন্তু এটা মাঠে নিশ্চিত করা হচ্ছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, দেশব্যাপী এই টিকাদান কার্যক্রম আরো শক্তিশালী ও টেকসই করতে সরকার বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহের যে উদ্যোগ গ্রহণ করেছে সেটি কিন্তু আপনারা দৃশ্যমান। এখন ইউনিসেফের সহায়তায় আমি ধন্যবাদ জানাতে চাই যে এখানে ইউনিসেফ, গাভি, WHO, ওয়ার্ল্ড ব্যাংক সবাই সহযোগিতা করেছে এবং এখানে আমাদের যে US ডিপার্টমেন্ট তারাও সহযোগিতা করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে ইপিআই যে রুটিন টিকা সহ আমরা ইতিমধ্যে প্রায় বিভিন্ন ধরনের 10টি বিভিন্ন ধরনের টিকা 9,50,00,000 ডোজ জীবন রক্ষাকারী ভ্যাকসিন সংগ্রহের যে চূড়ান্ত পরিকল্পনা ছিল তা ইতিমধ্যেই কিন্তু পাইপলাইনে আমাদের ভ্যাকসিন দেশে আসা শুরু হয়েছে, আপনারা জানেন।
এদিকে হাম ও উপসর্গে 24 ঘন্টায় 4 জেলায় প্রাণ গেছে আরও 7 শিশুর। এর মধ্যে সিলেটেই 3 জনের মৃত্যু হয়েছে। হামের প্রাদুর্ভাব শুরুর পর এ নিয়ে সিলেটে প্রাণ গেল 31 জনের। জেলার বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 92 জন, মোট চিকিৎসাধীন 297 জন। 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে মারা গেছে 2 শিশু। হাসপাতালটিতে নতুন রোগী ভর্তি হয়েছেন 23 জন। বরিশালে প্রাণ গেছে আরও 1 শিশুর। কুমিল্লাতেও হামের উপসর্গে মারা গেছে 1 জন। এছাড়া রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। আইসোলেশন ওয়ার্ডে শয্যার সংকটে বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হামে মৃত্যু না থামায় অভিভাবকদের উদ্বেগ বাড়ছে। এ পর্যায়ে সিলেটের পরিস্থিতি জানতে চাই সহকর্মী নাবিল হোসেন যুক্ত হচ্ছেন। নাবিল, শিশু মৃত্যু তো থামছেই না, ভর্তি রোগীদের বিষয়ে চিকিৎসকরা কি বলছেন? শাওন, হামের চিত্র শুধুমাত্র এখন বিষাদের। আমরা এই মুহূর্তে আছি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। মাত্র একটি শিশু সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে এখানে নিয়ে আসা হয়েছে। তার অক্সিজেন প্রয়োজন হচ্ছে, কিন্তু উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার ঠাঁই হয়নি, কারণ সেখানে যে ওয়ার্ড খোলা হয়েছিল সেই ওয়ার্ড ইতিমধ্যে রোগীতে পরিপূর্ণ। ফলে শামসুদ্দিন আহমদ হাসপাতালে তাকে এখানে নিয়ে আসা হয়েছে এবং এই যে রুগী বা রুগীর স্বজনদের যে ছুটাছুটি, সেই ছুটাছুটি চিত্রই আসলে আমরা এই যে হামের উপসর্গ বা হামের যে প্রকোপ বাড়ার পর থেকেই আমরা দেখছি। এবং আমরা যেটি দেখছি যে এই যে অভিভাবকরা আসলে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে যাচ্ছেন এবং এই ছুটে যাওয়ার পর শিশুদের আইসিইউ সংকটের জন্য তারা হাসপাতালগুলি ছুটে যাচ্ছেন। সেই আইসিইউগুলো কিন্তু এখন পর্যন্ত খালি নেই। সিলেটে হামের প্রকোপ বাড়ার পর থেকে আইসিইউ বাড়াতে এখন 22টি আইসিইউ করা হয়েছে, কিন্তু সেই 22টি আইসিইউতেও কিন্তু এখন পর্যন্ত সেটি যথেষ্ট নয়, কারণ শিশুরা এবার হামে আক্রান্ত হওয়ার পর তাদের শারীরিক যে জটিলতা, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, হার্ট ফেইলিওরের মতো ঘটনা ঘটছে। হামের যে আঘাত, সেই আঘাত ব্রেনে গিয়ে তাদের আঘাত আনছে। ফলে এই শিশুদের শারীরিক অবস্থা দ্রুতই অবনতি হচ্ছে এবং তাদেরকে আইসিইউর সেবা দিতে হচ্ছে। সেই আইসিইউর সেবা যখন আসলে দেওয়া সম্ভব হচ্ছে না, তখন সাধারণ বেডে তাদেরকে অতিরিক্ত অক্সিজেন দিয়ে বিশেষ পদ্ধতিতে তাদের রাখা হচ্ছে, কারণ এই সংকট কিন্তু এই প্রকোপ বাড়ার পর থেকেই দেখছি। এবং এই হাসপাতালগুলোতে প্রতিদিনই কোনো না কোনো মায়ের কুল খালি হচ্ছে। যেই শিশুরা বাড়িতে পুরো বাড়িকে মাতিয়ে রাখতো, সেই শিশুরা, সেই ফুলের মতো শিশুরা আসলে হাসপাতালে কাতরাচ্ছে, হাসপাতালে শয্যায় কাতরাচ্ছে এবং তাদের এই যে মৃত্যুর যে মিছিল, সেই মিছিল কিন্তু ক্রমেই বাড়ছে। চিকিৎসকরা বলছেন এই মৃত্যুর মিছিল কমানো বা এই মৃত্যুর মিছিল কবে থামবে সেটি এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, কারণ যেহেতু টিকাদান কর্মসূচি চলছে বা শুরু হয়েছে, সেই টিকাদান কর্মসূচির সুফল পেতে আরও কিছুদিন সময় লাগতে পারে এবং তারপরই মূলত এই যে সংক্রমণ, সেই সংক্রমণের হারটা কমে আসতে পারে। এবং শিশুদের বেশিরভাগ শিশুরা যারা টিকা নেননি তাদেরই অবস্থা আসলে দ্রুতই সংকটাপন্ন হচ্ছে এবং গত 2 বছরে টিকা নিয়ে যে অব্যবস্থাপনা ছিল, সেই অব্যবস্থাপনার কারণে আসলে প্রতিনিয়ত শিশুদের যে রোগীর যে চাপ, সেই রোগীর চাপ কিন্তু এবার বেড়েছে। এবং এই যে হামের যে রোগীর চাপ বৃদ্ধি, সেটি হামের কোনো নতুন ভেরিয়েন্ট কিনা সেটা নিয়েও তারা আসলে গবেষণা চালাচ্ছেন। পাশাপাশি তাদের পরামর্শ হচ্ছে যে দ্রুত যেসব শিশুরা এখন পর্যন্ত টিকার আওতায় আসেনি তাদের টিকার আওতা নিয়ে আসা এবং যেসব শিশুদের হামের উপসর্গ দেখা যাচ্ছে, জ্বর, র্যাশের মতো উপসর্গ, তাদের দ্রুত যাতে হাসপাতালে বা চিকিৎসকের শরণাপন্ন করা হয় সেই পরামর্শগুলোই তারা দিচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাকে। হামের ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে বাদ পড়া শিশুদের দ্রুত টিকার আওতায় আনা হবে, এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সিনোভ্যাক ফাউন্ডেশন থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে 3,80,000 ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। জানান হামের টিকার পর্যাপ্ত মজুদ রয়েছে। মন্ত্রী আরও জানান, যাদের টিকা দেওয়া হয়েছে তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মন্ত্রীর প্রত্যাশা ধীরে ধীরে সংক্রমণ কমবে। তার অভিযোগ, বিগত 2 সরকার টিকা সংগ্রহ, টিকাদান ও ভিটামিন এ ক্যাম্পেইন পরিচালনায় ব্যর্থ হয়েছে। বলেন, সরকার এখন ছোঁয়াচে রোগটি নিয়ন্ত্রণে বেশি গুরুত্ব দিচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তদন্তের পর যাদের গাফিলতির প্রমাণ মিলবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন আমরা মাইকিং করতেছি পর্যন্ত এলাকায় যারা ভ্যাকসিন পায় না, টার্গেটেড এরিয়ার বাইরে যেসব বেবিরা আছে তাদেরকে ডেকে এনে আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করতেছি, যাতে করে একটা বাচ্চা মিজেলস টিকা থেকে বাইরে না পড়ে। আমরা আজকে 76,616 ভায়াল টেন্ট অ্যামাউন্ট টু 3,83,080 ডোজ
আমরা ভ্যাকসিন আজকে হাতে পেয়েছি। আমরা পোলিও ভ্যাকসিনটা আমরা দেওয়া শুরু করব, এটাও দেওয়া কোনো অসুবিধা হবে না। তিলোত্তমা ঢাকা 2 কোটির বেশি মানুষের আবাস। এই মহানগরে যারা বসবাস করেন এক এক এলাকায় তাদের উপলব্ধি এক এক রকম। কোথাও পানি বা গ্যাসের সংকট, কোথাও ঘিঞ্জি, যানজট কিংবা চাঁদাবাজি। মহানগরীর বিভিন্ন প্রান্তের ছোট বড় সমস্যা, নাগরিক ভোগান্তি নিয়ে ধারাবাহিকভাবে আমরা তুলে ধরছি কেমন আছি ঢাকায়। আজ থাকছে উত্তরখান ও দক্ষিণখানের খানাখন্দ, যানজট আর সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার খবর। এমনিতেই এই এলাকায় দুর্ভোগের শেষ নেই বাসিন্দাদের। নতুন করে ভোগান্তি বাড়িয়েছে বিভিন্ন সড়ক সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কার কাজ। ফয়সাল মাহমুদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাহিদ হোসেন। শীত, গ্রীষ্ম, বর্ষা ঋতু পরিবর্তন হলেও সড়কের এই করুণ চেহারা যেন বদলায় না। শুকনো মৌসুমে ধুলোর রাজ্য, আর বাকি সময়ে কাদা পানিতে চলাচল দায়। অথচ এই পথের দুপাশেই কয়েকটি স্কুল, কলেজ, মসজিদ আর গণকবরস্থান। কিছু দূর এগুলেই দক্ষিণখান থানা। খানাখন্দের এই সড়ক ধরে কয়েক হাজার মানুষের নিত্য যাতায়াত। এই এলাকায় দুর্ভোগের কথা আর কি বলবো, একটু বর্ষা হলেই হাঁটু পানি। বৃষ্টি হলে চরম অবস্থা, কারণ হাঁটু সমান পানি থাকে। এই যে ড্রেনগুলো, এগুলো একটা রিস্ক, একটা হ্যাজার্ড। এই হ্যাজার্ড দিয়ে যাওয়ার সময় অনেক মানুষ ড্রেনে পড়ে যায়, রিক্সা উল্টে যায়। কলেজ আসতে অনেক লেট হয়, আর বৃষ্টি পড়লে তো রাস্তাতে চলাচল করাই যায় না। সমস্যা শেষ নাই, মানুষের যে কি পরিমাণ ভোগান্তিতে আছে এটা বলে শেষ করা যাবে না। একই চিত্র এয়ারপোর্ট রোডের পশ্চিমের এলাকা বাউনিয়ায়। 2016 সালে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হয়েছিল এই এলাকা, কিন্তু বছর জুড়ে সড়ক খোঁড়াখুড়ি আর সৃষ্ট জলাবদ্ধতায় নাকাল স্থানীয়রা। আমাদের বাউনিয়ার রাস্তাটা যেন অতি শীঘ্রই ভালোভাবে সুন্দরভাবে ড্রেন রাস্তাটা করে দেয়, আমরা পানিতে ডুবে থাকি। এত সরকার গেল, আজও পর্যন্ত এই রাস্তার কোনো হয়নি। যত লোককে জিজ্ঞেস করেন আজীবনই এই রাস্তা এরকম। গতকালকেও দেখছি কয়েকটা গাড়ি উল্টে যায়, তো আসলে এইটাতে নজর দেওয়ার মনে হয় কেউ নেই। এমনিতেই তো আমরা ভোগান্তির মধ্যে আছি, তো আবার এখানে ওয়াসার লাইন ঢুকায়, গ্যাসের লাইন ঢুকায়, বেহাল অবস্থা। দক্ষিণখান ও উত্তরখান সহ ডিএনসিসিতে নতুন যুক্ত হওয়া 18টি ওয়ার্ডের উন্নয়নে 2022 সালে একটি প্রকল্প নেওয়া হয়, কিন্তু আজও সেই প্রকল্পের কাজ শেষ করতে পারেনি কর্তৃপক্ষ। দীর্ঘদিন পর এই অঞ্চলে শুরু হয়েছে উন্নয়ন প্রকল্প, তবে সেই উন্নয়নের ফলে খুশির পরিবর্তে চরম দুর্ভোগ নিয়ে এসেছে এই অঞ্চলের মানুষের মাঝে। তারা বলছেন এর অন্যতম কারণ প্রকল্পের ধীরগতি। এই তো আজকে পরীক্ষা ছিল, আজকে আবার লেট হয়ে গেছিলাম, 1 ঘন্টা লাগছিল আসতে। সবসময় মানে কাজটা শুরু করা হয়, কিন্তু কোনো সময় কাজে ডেস্টিনেশনে পৌঁছাতে পারে না। প্রায় 2-3 বছর ধরে রাস্তা প্রত্যেকটা কাটে কাটে একটু হালাইতো। 7 দিন কাম করলে 12 দিন কাম করে না, মানুষজন যাইতে পারে না, একটা রুগী যাইতে পারে না, একটা মানুষ যাইতে পারে না। রাস্তার কি অবস্থা দেন? আমাদের কাজ চলমান, কিন্তু বৃষ্টির জন্য কাজ করতে পারতেছি না। এখন কাজ চলতেছে, যে সমস্যা আছে সমস্যার সমাধান করেই তো কাজ করতেছি আমি। জনভোগান্তি কমাতে ঘনবসতিপূর্ণ এলাকায় উন্নয়ন প্রকল্পগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত শেষ করার তাগিদ এই নগর পরিকল্পনাবিদের। প্রকল্পের মেয়াদ শেষ, এখনো প্রকল্প হলো না, তার মানে কি মানুষের সাফারিংসটাও ক্রমান্বয়ে বাড়ছে। বর্ষায় তো একদমই এই এলাকার মানুষজন আসলে কোনোভাবেই এখানে বাঁচা বা চলাচলের মতো কোনো পরিবেশ নাই। তাহলে এই ধরনের এলাকায় যখন আমরা প্রকল্প নিব, সর্বোচ্চ প্রাধিকার থাকা উচিত যথাসময়ে শেষ করা। এত যখন সমস্যা, সমাধানের দায়িত্বকার কি বলবেন নগর অভিভাবক? ধীরগতি মাঝে মাঝে হয় না সেটা আমি বলবো না, এটা একটা কর্মযোগ্য, এখানে একটা বিশাল আর্থিক একটা ফান্ডের প্রয়োজন আছে। ফান্ড সম্বন্ধে আপনাদের অবগত আছেন, সেই সমস্যাটাকে নিয়ে আমরা মোকাবেলা করছি, আশা করছি এটা অচিরেই কেটে যাবে। ডিএনসিসির নতুন এলাকাগুলোতে উন্নয়ন ত্বরান্বিত করতে নগরবাসীকে নিয়মিত হোল্ডিং ট্যাক্স ও রাজস্ব পরিশোধের আহ্বান জানান ডিএনসিসি প্রশাসক। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও তথ্য জেনে নেব সরাসরি। রাজধানীর দক্ষিণখানে রয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, কি সমস্যার কথা বলছেন এলাকাবাসী? সমাধানে কর্তৃপক্ষ কি কোনো ধরনের উদ্যোগ নিয়েছে? শাওন,
সাধারণ মানুষের যে কথা, তাদের যে অভিব্যক্তি, সেটি বছরের পর বছর ধরে চলে আসছে, একই কষ্ট। যতবার এটি নিয়ে নিউজ হয়েছে, মানুষ কথা বলেছেন, কিংবা আমরা যখন আসি, তাদের প্রত্যেকেরই আসলে দুর্ভোগের যে অভিজ্ঞতা সেটি কিন্তু একই থাকছে। তারা প্রত্যেকবারই অনেকটা বলতে বলতে হতাশ হয়ে গেছেন যে এই সড়ক দীর্ঘদিন ধরে এই অবস্থা, বেহাল অবস্থা থাকার পরেও সরকারের টনক নড়েনি কিংবা কর্তৃপক্ষের নজরে আসেনি। তারা একরকম হতাশ হয়ে তারা এখন আর সেটি নিয়ে আসলে কথা বলতে চাচ্ছেন না। যদিও আমরা যখন বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশনের সাথে কথা বলছিলাম, তারা আবার বলছিলেন যে তাদের অর্থনৈতিক সংকটের কারণে তারা এই রাস্তাগুলো করতে পারছেন না, কিংবা যেগুলো বাকি আছে সেগুলোর দিকে তারা নজর দিতে পারছেন না। তো এই ক্ষেত্রে আবার যে সকল নাগরিকরা রয়েছেন দক্ষিণ খান, উত্তর খান সহ এইসব এলাকার, তারা বলছেন যে আমরা ঢাকার অন্যান্য এলাকার মতো আমরা ভ্যাট ট্যাক্স দিয়েও, সরকারের যে ট্যাক্স রয়েছে সেটি দেওয়ার পরেও আমরা নাগরিক সুবিধা পাচ্ছি না। এখানে যে শুধু পানির সমস্যা, রাস্তাঘাটের সমস্যা তা কিন্তু নয়। ড্রেনেজ ব্যবস্থার, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা কিংবা হচ্ছে ময়লা আবর্জনা নেয়ার যে ধরনের ব্যবস্থা থাকার কথা, সে ধরনের কিছুই আসলে এই নাগরিক সুবিধার কিছুই তারা পান না। তো সেই জায়গা থেকেই তারা তাদের যে ক্ষোভ সেটি উগরে দেন। মূলত এই সড়কটি গত প্রায় স্বাধীনতার পর থেকেই বলা যায় এরকম বেহাল। এখানকার বাসিন্দাদের অভিজ্ঞতা এমনই। এখানে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থীরা যাচ্ছেন, তাদেরও অভিজ্ঞতা একটু জানতে চাই। এখানে একজন শিক্ষার্থী আছেন, এই প্রতিদিন তো এই রাস্তায় যাতায়াত করো, কেমন দুর্ভোগ পোহাতে হয়? অনেক দুর্ভোগ পোহাতে হয়, কারণ আমার জন্মের পরের থেকেই রাস্তার এই অবস্থা। যাই অনেকেই আসছে, কিন্তু কোনো বৃষ্টি হলে কি অবস্থা? পুরা ডুবা যায়। অনেক সময় তো স্কুলে যাওয়ার জন্য তো পানি পাড়ায় যেতে হয়। আমি একটা এক্সপিরিয়েন্স বলি। একবার আমি গাড়ি নিয়ে আসতেছিলাম, আমার খালার গাড়ি, এখানে পুরো ডুবে গেছিলো, উইন্ডশিল্ড পর্যন্ত গাড়ি, এত পানি হাফ পর্যন্ত পৌঁছে গেছিলো। আর এটার উপর স্কুলওয়ালা আর এখানে গভর্নমেন্ট কিচ্ছুই করতেছে না। শাওন যেমনটি শুনছিলেন, আসলে এই পথের সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে শিক্ষার্থীরা। তারাই বলছেন যে তাদের অভিজ্ঞতার কথা। তবে তারা প্রত্যাশা করছেন যে সরকার দ্রুত পদক্ষেপ নেবেন এবং এই সড়কটি সংস্কার করবেন দ্রুত। তো এই ছিল এখান থেকে। চলতি অর্থ বছরের 11তম এবং বিএনপি সরকারের তৃতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক চলছে। সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান। বৈঠকে দেশের অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে 16টি বড় প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হল পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ে জানুয়ারি 2026 থেকে জুন 2033 পর্যন্ত বাস্তবায়নযোগ্য এই প্রকল্পের মাধ্যমে পানি সংরক্ষণ, সেচ সুবিধা বৃদ্ধি, নদী ব্যবস্থাপনা উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলে লবণাক্ততা নিয়ন্ত্রণের জন্য নেওয়া এই উদ্যোগ বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতিরও অন্যতম। বুধবার প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে 9টি নতুন, 6টি সংশোধিত এবং একটি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে। চলছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের ভোট গ্রহণ। দুদিনের এই ভোট গ্রহণ চলবে আগামীকালও। এই দিন ভোট গ্রহণ সুষ্ঠু হওয়া নিয়ে আশঙ্কার কথা জানান জামায়াত ও এনসিপি সমর্থিত আইনজীবী প্যানেলের প্রার্থীরা। তবে ভোট গ্রহণে দলীয় প্রভাব নেই বলে দাবি বিএনপিপন্থী আইনজীবীদের। এবারের নির্বাচনে বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সমর্থিত প্রার্থীরা অংশ নিচ্ছেন। আওয়ামী লীগ সমর্থিত কোনো আইনজীবী প্যানেল এবারের নির্বাচনে নেই। বিভিন্ন পদে আওয়ামীপন্থী 41 জনের মনোনয়নপত্র কোনো যাচাই বাছাই ছাড়াই বাতিল করা হয়েছে, এমন অভিযোগ তুলে গতকাল তারা ভোট বর্জন করেন। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সুপ্রিম কোর্ট বারে কার্যকরী কমিটির সভাপতি পদে 1টি, সহসভাপতি পদে 2টি, সম্পাদক পদে 1টি, কোষাধ্যক্ষ পদে 1টি, সহ সম্পাদক পদে 2টি এবং সদস্য পদে 7টি পদ সহ সর্বমোট 14টি পদে নির্বাচন হচ্ছে। সমিতির মোট ভোটার 11,000-এর বেশি। এই নির্বাচনের মাধ্যমে আইনজীবীদের সমস্যা সহ বিচার প্রার্থীদের এবং সামগ্রিকভাবে সুপ্রিম কোর্টের ব্যবস্থাপনাটি একটি সুন্দর ধারায় পরিচালিত হবে। তার মধ্যে কোনো রেষারেষি নাই, গোলমাল নাই, যার ওয়েতে ভোট চাচ্ছেন এবং আমি আশা করি যে এই ভোট শেষ পর্যন্ত এইভাবে সুস্থভাবেই চলবে। প্রতিটি ব্যালট পেপার যাতে বারকোড এবং স্বতন্ত্র কিউআর কোড সম্পন্ন করে সেগুলোকে ট্র্যাকিং ব্যবস্থা রাখা হয়।
জোরালো হচ্ছে মন্ত্রিসভার আকার বাড়ানোর গুঞ্জন। এই প্রসঙ্গে যমুনা টেলিভিশনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে মন্ত্রিসভায় রদবদল আসতে পারে, তবে আকার কেমন হবে কিংবা কবে নাগাদ সিদ্ধান্ত চূড়ান্ত হবে তার সুনির্দিষ্ট তথ্য জানাতে রাজি হননি বিএনপি নেতারা। মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে আলোচনায় নাম আসছে কয়েকজন সংসদ সদস্য ও সিনিয়র নেতার। আরফিন শাকিলের রিপোর্টে বিস্তারিত। আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে ৫০ সদস্যের মন্ত্রিসভা নিয়ে প্রথমবারের মতো সরকার পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩ মাসের মাথায় সরকারের অভ্যন্তরে জোর আলোচনা, মন্ত্রিসভার কলেবর বাড়াবেন সরকার প্রধান, এমনকি রদবদল আসবে মন্ত্রীদের দপ্তরে। যদিও এ নিয়ে কথা বলতে রাজি হননি ক্যাবিনেটের বর্তমান সদস্যরা। আমাদের নলেজে নাই কি হবে না হবে, ফেসবুকে ভেসে বেড়াচ্ছে অনেক মন্ত্রী হবে, অনেক রিশাফল হবে। মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বাদে এখন ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। একাধিক মন্ত্রণালয় সামলাচ্ছেন ৮ জন মন্ত্রী ও ৩ জন প্রতিমন্ত্রী। তাদের উপর কাজের চাপ কমানো ও সরকারের কাজে গতিশীলতা আনতে ৩ থেকে ৫ জন নতুন মুখ বিবেচনা করা হচ্ছে। এটা কোনো বিচিত্র ব্যাপার না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। মানে সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় মন্ত্রিসভায় পরিবর্তন তো মানে কোনো বিচিত্র কোনো ব্যাপার না, স্বাভাবিক ব্যাপার। কিন্তু তার মানে এই না আর কি যে এটা হবেই বা এখন হবে বা তখন হবে, এগুলো কিছু বলার ক্ষমতা একমাত্র বোধহয় প্রধানমন্ত্রীর আছে, আর কারো নাই। মাননীয় প্রধানমন্ত্রী যখন উপযুক্ত বিবেচনা করবেন, কাউকে দায়িত্ব দিতে পারেন, কারোর কাছ থেকে দায়িত্ব নিয়ে নিতে পারেন। এই আলোচনায় আছেন সংসদ সদস্য আব্দুল মঈন খান, বরকতুল্লাহ বুলু, জয়নুল আবদিন ফারুক, এরশাদুল্লাহ, বিএম মোশাররফ হোসেন, সংরক্ষিত আসনের সেলিমা রহমান ও টেকনোক্রেট কোটায় মোয়াজ্জেম হোসেন আলাল ও মাহিদুর রহমান। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ৪৬ সদস্যের মন্ত্রিসভা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পরে তা বেড়ে দাঁড়ায় ৬০ জনে। আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সাগরের লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এতে কোথাও কোথাও জলাবদ্ধতায় ভোগান্তি পোহাচ্ছেন বাসিন্দারা। কুড়িগ্রামে মধ্যরাত থেকে শুরু হয় ভারী বর্ষণ। শহরের জর্জকোট মোড়, জেলা প্রশাসকের কার্যালয়, আদর্শ পৌর বাজার, হাসপাতাল পাড়া সহ বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। চলাচলে দুর্ভোগ পোহাতে হয় শহরবাসীকে। বাড়ছে নদ নদীর পানিও। ভারী বৃষ্টিতে রংপুর নগরীর মাস্টারপাড়া, বানিয়াপাড়া, বিনোদপুর সহ বিভিন্ন এলাকা জলমগ্ন। ভুক্তভোগীদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং নালা পরিষ্কার না করায় এই জলাবদ্ধতা। টানা বর্ষণে শেরপুর শহরের চকবাজার, মাধবপুর, রাজবল্লভপুর সহ বিভিন্ন এলাকায় পানি জমে। সড়ক তলিয়ে যাওয়ায় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। আগামী কয়েকদিন রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের অন্যান্য স্থানেও বৃষ্টি হতে পারে। 1 ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি থাকলে এই রাস্তা দিয়ে আড়ন যায়, মাধবপুর, সিংপাড়া ইন্দা পানি ভরে যায়। ড্রেন রাস্তায় খাটো পানি, এমনি দিয়ে তো বাচ্চা শরীর সব ভিজা শেষ, বাচ্চা অসুস্থ হয়ে যাইতেছে। দর্শকের পর্যায়ে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হোসেন। নাজমুল, জলাবদ্ধ এলাকাগুলোর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? ভুক্তভোগীদের সঙ্গে নিশ্চয়ই কথা হয়েছে, কি বলছেন তারা? শাওন, একটু আশার বাণী দিয়ে শোনাবো। সেটা হচ্ছে মধ্যরাত থেকে প্রায় ১২ ঘন্টা টানা থমকে থমকে বৃষ্টির কারণে, ভারী বৃষ্টিপাতের কারণে কিছুটা বৃষ্টির কমেছে এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এখন বিরাজ করছে। আর জলাবদ্ধতা সেটা থেকে এখন পর্যন্ত মুক্তি মেলেনি। এটা আমাদের বছরের পর বছর, এটা প্রতি বছরেই এই জলাবদ্ধতায় নাগানি চুবানি খেতে হয় পৌরবাসীকে। আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম পিটিআই পরীক্ষণ বিদ্যালয় প্রাঙ্গণ এবং পিটিআই। এইখানটায় কয়েকশো শিক্ষক, নারী পুরুষ, তারা কিন্তু এখানটায় প্রতি বছরেই দীর্ঘদিন থেকে তারা এইখানটায় প্রশিক্ষণ নেয়। আজকে সেই যে চিত্রটা দেখতেই পাচ্ছি। আসলে একটা কথা না বললেই হয় না, কুড়িগ্রামে যারা সরকারি কর্মকর্তা রয়েছে এবং পৌর কর্তৃপক্ষ রয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছে, তাদের অদূরদর্শিতার কারণে কিন্তু প্রতি বছর এই সামান্য বৃষ্টিপাত কিংবা অতি ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু এই জলাবদ্ধতার যে
দুর্ভোগটা এটা থেকে পরিত্রাণ মিলছে না। কেননা কুড়িগ্রাম পৌর এলাকায় যেসব ড্রেন ব্যবস্থা রয়েছে সেগুলো অবৈধ দখলদার হাতে চলে যাওয়ার কারণে ড্রেন অপরিষ্কার অপরিচ্ছন্ন এবং পয় নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে দীর্ঘদিন থেকে তাদের এই আমাদের পৌরবাসী যারা রয়েছে তাদের এইরকম ভোগান্তির মধ্যে পোয়াইতে হচ্ছে। আর এই পরীক্ষণ বিদ্যালয়ে দেখা যাচ্ছে সকাল থেকে বৃষ্টিপাতের কারণে কিন্তু শিক্ষার্থী যারা রয়েছে তারা পরীক্ষা দিতে এসে কিন্তু বিড়ম্বনায় পড়ছে। শুধু শিক্ষার্থী না, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবাই কিন্তু এখন কুড়িগ্রাম পৌরবাসী দাবিটাই হচ্ছে যে পরিকল্পিতভাবে পানি নিষ্কাশন ব্যবস্থা যেন প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষ করে, এইটার প্রত্যাশাই কুড়িগ্রাম পৌরবাসী সবাই করছে। সেটাই। ধন্যবাদ নাজমুল আপনাকে। মোবাইল টাওয়ারের বিকিরণের মাধ্যমে কী ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে সে বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের মাধ্যমে গবেষণা করে প্রতিবেদন দাখিলে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি JBM হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভুইয়ার আদালত এই আদেশ দেন। রিটকারী সিনিয়র আইনজীবী মঞ্জিল মোর্শেদ জানান, বুয়েটের প্রফেসর কামরুল হাসানের রিপোর্ট অনুসারে মোবাইল টাওয়ারের বিকিরণ থেকে কী ধরনের স্বাস্থ্য ঝুঁকি হয় তা নির্ণয় করে প্রজেক্টের মাধ্যমে আগামী 6 মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবী জানান, 2012 সালে গণমাধ্যমের প্রতিবেদন সংযুক্ত করে রিট পিটিশন দায়েরের পরও বিভিন্ন সময় শুনানিতে বিটিআরসি বিষয়টির বিরোধিতা করে। তারপরও আদালতের হস্তক্ষেপে গাইডলাইন তৈরি করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে গাইডলাইনের বিভিন্ন শর্তসমূহ সংশোধনের নির্দেশনা দেয় আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী 2 ডিসেম্বর। দেশের উৎপাদনশীল মানব সম্পদ তৈরিতে শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার, কথা বলেছেন শিক্ষামন্ত্রী আনম ইহসানুল হক মিলন। সকালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কথা বলেন তিনি। রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের মধ্যে 600 কিলোওয়াট পিক সম্পন্ন অন গ্রিড ওপেক্স মডেল সোলার সিস্টেম প্রকল্পের চুক্তি সই হয়। সেখানে নবায়নযোগ্য বিদ্যুতের উপর গুরুত্ব আরোপ করে শিক্ষামন্ত্রী বলেন, 2030 সালের মধ্যে ন্যূনতম 2000 মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের। এর আওতায় সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নবায়নযোগ্য জ্বালানির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অন্যতম প্রধান লক্ষ্য বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা। এছাড়া 10 বছরের মধ্যে এসএসসি ও 12 বছরের মধ্যে এইচএসসি সম্পন্ন করতে সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী। প্রধানমন্ত্রী প্রায়োরিটি হচ্ছে 3টি বিষয়ে। প্রথমটি শিক্ষা, দ্বিতীয়টি শিক্ষা, তৃতীয়টি শিক্ষা। আমরা কিন্তু আজকে তোমাদের পরীক্ষা বিষয়ে একটি মিটিংয়ে বসবো। আমরা আলোচনা করব তোমাদের জীবনে এসএসসি পাস করতে যেন 10 বছর স্কুলিং 10 বছরই থাকে, 12 বছর স্কুলিং 12 বছরই থাকে, কোনো সেশন জট যেন না হয়, তোমরা যেন পিছিয়ে না পারো। ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস ও পরীক্ষা বাতিল হওয়ায় ছড়িয়েছে উত্তেজনা। সরকারের এই সিদ্ধান্তে অনিশ্চয়তায় 22 লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ। প্রতিবাদে মঙ্গলবার থেকে দিল্লি সহ বেশ কয়েকটি শহরে চলছে বিক্ষোভ। উত্তাপ ছড়িয়েছে রাজনৈতিক অঙ্গনেও। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বারবার প্রশ্ন ফাঁস হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়েছেন বিজেপি নেতারা। প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত আটক করা হয়েছে 2 জনকে। ভারতের কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা এনটিএর কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করছে শিক্ষার্থীরা। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মেডিকেল ভর্তি পরীক্ষা নিট ইউজি বাতিল হলে ক্ষোভে ফেটে পড়েন তারা। 3রা মে সমগ্র ভারতে একযোগে এই মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 9 দিন পর রাজস্থান পুলিশ জানতে পারে প্রায় 1 মাস আগেই বিভিন্ন কোচিং সেন্টারে ফাঁস হয়েছিল প্রশ্ন। স্বচ্ছতা বজায় রাখতে সামাজিক মাধ্যমের এক বিবৃতিতে পরীক্ষা বাতিল ঘোষণা করে এনটিএ। যেসব শিক্ষার্থী সততা ও পরিশ্রমের সাথে পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল তাদের ভবিষ্যৎ হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে 5 থেকে 10,000 রুপিতে বিক্রি করে দেওয়া হয়েছে। নিটের প্রশ্নপত্র বারবার ফাঁস হচ্ছে। সরকার কি করছে? যে সরকার একটি পরীক্ষাও ঠিকভাবে পরিচালনা করতে পারে না, তাদের উপর আমরা কিভাবে ভরসা করব?
এ ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেয় ভারতের শিক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে মহারাষ্ট্র থেকে 2 অভিযুক্তকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রথমে মহারাষ্ট্রের নাসিকে ফাঁস হওয়া প্রশ্নের ডিজিটাল কপি তৈরি করা হয়। এরপর হরিয়ানা, রাজস্থান, জম্মু কাশ্মীর, বিহার ও কেরালা সহ বিভিন্ন রাজ্যের কোচিং সেন্টারগুলোতে সেগুলো পাঠানো হয়। মোটা অঙ্কের অর্থ দিয়ে সেই প্রশ্ন কিনে নেয় বহু শিক্ষার্থী। এদিকে এ ঘটনার উত্তাপ ছড়িয়েছে রাজনৈতিক অঙ্গনেও। মেডিকেল ভর্তি পরীক্ষার মতো সংবেদনশীল পরীক্ষার প্রশ্ন ফাঁস কিভাবে হলো, সরকারকে সেই প্রশ্ন ছুড়ে দিচ্ছে বিরোধীরা। সামাজিক মাধ্যমে নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইছেন বিজেপি নেতারা। বিহার, রাজস্থান, মহারাষ্ট্র প্রতিটি বিজেপি শাসিত রাজ্য। বারবার শুধু বিজেপি শাসিত রাজ্যগুলোতেই কেন পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে? বিজেপি হয়তো ছাত্রদের অনেক বেশি গুরুত্ব দেয়, হয়তো তাদের পাশ করাতেই এসব করছে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা বাতিল হওয়া অত্যন্ত দুঃখজনক। অংশ নেওয়া লাখ লাখ শিক্ষার্থীর কাছে দুঃখ প্রকাশ করছি। ত্রুটিপূর্ণ পরীক্ষা নেওয়ার পরিবর্তে তা বাতিল করা হয়েছে। পরের বার নিবন্ধন ফি দিতে হবে না। বিশ্বের সবচেয়ে বড় ভর্তি পরীক্ষা হিসেবে পরিচিত এই নিট ইউজি এক্সাম এবছর ভারত সহ বিশ্বের আরও কয়েকটি দেশে অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় 23 লাখ ভারতীয় শিক্ষার্থী। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। সশস্ত্র বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, চালাচ্ছে অপপ্রচার। এমন অভিযোগ করেছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ। বলেন, পেশাদার ভাবমূর্তি ক্ষুণ্ণ ও সদস্যদের মনোবল দুর্বল করার অপচেষ্টা চলছে। এই পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায় এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। সশস্ত্র বাহিনী আবারও প্রমাণ করেছে যে তারা কেবল একটি প্রতিরক্ষা বাহিনী নয়, বরং জাতির আস্থা ও ভরসার প্রতীক। আমরা বিশ্বাস করি বাংলাদেশের স্বার্থে, দেশের সম্মানের প্রশ্নে আমরা সবাই এক ও অবিচল। তাই কোনো অপপ্রচার, গুজব বা উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা দেশের মানুষের হৃদয়ে সশস্ত্র বাহিনীর প্রতি যে সম্মান, ভালোবাসা তা বিনষ্ট করতে পারবে না। আর এই ছিল দুপুরের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।